ইতিহাসে এমন খুব কম যুদ্ধই রয়েছে যেখানে মাত্র 13 দিনের মধ্যে একটি দেশের পুরো সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে। 1971 সালের ডিসেম্বরে ঠিক সেটাই ঘটেছিল। প্রায় 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করলো। একটি নতুন রাষ্ট্রের জন্ম হলো। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি শুধু শক্তিশালী সেনাবাহিনীর জন্য জিতেছিল, নাকি এর পেছনে ছিল এমন কিছু সামরিক কৌশল যা আজও বিশ্বের বিভিন্ন সামরিক একাডেমিতে আলোচিত হয়? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তি বাহিনী মাত্র 13 দিনের মধ্যেই পূর্ব পাকিস্তানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ঢাকার দরজায় পৌঁছে গিয়েছিল। তাহলে 3রা ডিসেম্বর 1971 যুদ্ধের শুরু। 1971 সালের 3রা ডিসেম্বর সন্ধ্যায় পাকিস্তান ভারতের পশ্চিমাঞ্চলে একাধিক বিমান ঘাঁটিতে আকস্মিক বিমান হামলা চালায়। পাকিস্তানের উদ্দেশ্য ছিল 1966 সালের আরব ইসরায়েল যুদ্ধের মতো ভারতীয় বাহিনীকে মাটিতেই ধ্বংস করে দেওয়া। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়। ভারতের বিমান ঘাঁটিগুলি বড় ধরনের ক্ষতির শিকার হয়নি। সেই রাতেই ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধ অংশগ্রহণ করে। এরপর যুদ্ধ একযোগে পশ্চিম পূর্ব দুই ফ্রন্টেই শুরু হয়। অনেকেই মনে করেন ভারতের লক্ষ্য ছিল পুরো পূর্ব পাকিস্তান দখল করা। আসলে ভারতের প্রধান লক্ষ্য ছিল একটাই, সেটা হচ্ছে ঢাকা। কারণ ভারতীয় সামরিক নেতৃত্ব বুঝেছিল সীমান্তের প্রতিটি শহর দখল করতে গেলে যুদ্ধ অনেক দীর্ঘ হবে। কিন্তু যদি সরাসরি রাজধানী ঢাকা বিচ্ছিন্ন করা যায় দখল করে, তাহলে পাকিস্তানের পুরো সামরিক কমান্ড ভেঙে পড়বে। এই কৌশলই পরে যুদ্ধের সবচেয়ে বড় সাফল্যের কারণ হয়েছিল। ভারত পূর্ব পাকিস্তানের একটি মাত্র দিক নিয়ে আক্রমণ করেনি, একই সময়ে 4টি প্রধান দিকে অগ্রসর হয়। উত্তর দিক দিয়ে দিনাজপুর এবং রংপুর, পশ্চিম দিক দিয়ে যশোর এবং খুলনা, পূর্ব দিক দিয়ে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা, উত্তর পূর্ব দিক দিয়ে সিলেট। এই বহুমুখী আক্রমণের ফলে পাকিস্তানি বাহিনী বুঝতেই পারেনি কোথায় প্রধান প্রতিরোধ গড়ে তুলবে। ডিসেম্বরের আগেই মুক্তি বাহিনী পাকিস্তানি বাহিনীকে দুর্বল করে দিয়েছিল। হাজার হাজার গেরিলা যোদ্ধা রেল লাইন উড়িয়ে দেয়, সেতু ধ্বংস করে, টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে, গোয়েন্দা তথ্য ভারতীয় বাহিনীর কাছে পৌঁছে দেয়। পাকিস্তানি সেনারা দিনের চেয়ে রাতকে বেশি ভয় পেত, কারণ কখন কোথা থেকে মুক্তিযোদ্ধারা আক্রমণ করবে তারা তা বুঝতেই পারত না। এই গেরিলা যুদ্ধই ভারতীয় সেনাবাহিনীর দ্রুত অগ্রযাত্রার ভিত্তি তৈরি করেছিল। ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতীয় বাহিনীর অগ্রগতি ছিল অত্যন্ত দ্রুত। আখাউড়ার প্রতিরক্ষা ভেঙে পড়তেই পাকিস্তানি বাহিনী পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে। এরপর ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং ময়নামতির দিকে ভারতীয় বাহিনী দ্রুত এগিয়ে যায়। মুক্তি বাহিনীর স্থানীয় পথঘাট এবং পাকিস্তানি সেনাদের অবস্থানের তথ্য দিয়ে ভারতীয় সেনাদের সাহায্য করা হয়। ফলে অল্প সময়ের মধ্যে একের পর এক প্রতিরক্ষা ঘাঁটি দখল সম্ভব হয়। 11ই ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান থেকে শত শত প্যারাশুট পার টাঙ্গাইল এলাকায় অবতরণ করে। এই অভিযান ছিল অত্যন্ত সাহসী এবং ঝুঁকিপূর্ণ। এর উদ্দেশ্য ছিল ঢাকার উত্তর দিকের গুরুত্বপূর্ণ সেতু ও যোগাযোগ ব্যবস্থা দখল করা। এর ফলে পাকিস্তানি বাহিনী রাজধানীতে ফিরে যাওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে যাবে। অনেক সামরিক বিশেষজ্ঞর মতে এই প্যারাড্রপ পাকিস্তানি বাহিনীর মনোবলকে ভেঙে দেয়। তারা বুঝতে পারে ভারতীয় বাহিনীর প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে। যুদ্ধের সবচেয়ে বিখ্যাত অভিযানের একটি ছিল মেঘনা হিল ব্রিজ। পাকিস্তানি বাহিনীর ধারণা করেছিল মেঘনা নদী ভারতীয় সেনাবাহিনীর অগ্রযাত্রাকে থামিয়ে দেবে, কারণ নদীটি অত্যন্ত প্রশস্ত। কিন্তু ভারতীয় বাহিনী সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা গ্রহণ করে।
একটির পর একটি হেলিকপ্টারে সৈন্যদের নদীর ওপারে নামানো হয়, অর্থাৎ নদীর উপর বাস্তব সেতু তৈরি করা হয়নি, কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে একটি আকাশের সেতু তৈরি করা হয়েছিল। এই কারণেই এর নাম দেওয়া হয় মেঘনা হেলি ব্রিজ। এই অভিযান পাকিস্তানি বাহিনীকে সম্পূর্ণ বিস্মিত করে। ভারতীয় বাহিনী কয়েকদিনের মধ্যে বাঁচিয়ে সরাসরি ঢাকার দিকে এগিয়ে যেতে সক্ষম হয়। আজও এটি বিশ্বের অন্যতম সফল হেলিবোর্ন সামরিক অভিযানের উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়। এবার আসছি ভারতীয় বিমান বাহিনীর আধিপত্য। যুদ্ধের প্রথম কয়েকদিনের মধ্যেই ভারতীয় বিমান বাহিনী পূর্ব পাকিস্তানের আকাশে কার্যত পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফলে পাকিস্তানি বিমান বাহিনী কার্যতভাবে যুদ্ধ পরিকল্পনা একদম ভেস্তে যায়, তারা কোনো যুদ্ধ পরিচালনা করতেই পারেনি। ভারতীয় যুদ্ধ বিমান সেতু, সামরিক ঘাঁটি, গোলাবারুদ, গুদাম এবং যোগাযোগ ব্যবস্থায় ধারাবাহিক হামলা চালাতে থাকে। এর ফলে পাকিস্তানি বাহিনী দ্রুত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবার আসছি নৌবাহিনীর ভূমিকা। ভারতীয় নৌবাহিনী বঙ্গোপসাগরে পাকিস্তানের সমুদ্রপথ কার্যত বন্ধ করে দেয়। এর ফলে পূর্ব পাকিস্তানে নতুন সৈন্য, অস্ত্র কিংবা রসদ পাঠানো অসম্ভব হয়ে পড়ে। পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর আস্তে আস্তে ঢাকার পতন শুরু হয়। 13ই ডিসেম্বরের পর ভারতীয় বাহিনী ঢাকার চারপাশে অবস্থান নিতে শুরু করে। মুক্তি বাহিনীও বিভিন্ন দিক থেকে রাজধানীর দিকে অগ্রসর হচ্ছিল। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডারের প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ নিয়াজি বুঝতে পারেন যুদ্ধ চালিয়ে যাওয়া আর কোনোভাবেই সম্ভব নয়। 16ই ডিসেম্বর 1971 ঢাকার রেসকোর্স ময়দানে ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডারের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার সামনে পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে প্রায় 93,000 সামরিক ও সংশ্লিষ্ট যুদ্ধকর্মী বন্দী হন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম বৃহৎ গণ আত্মসমর্পণ হিসাবে ইতিহাসে স্থান পায়। এখন প্রশ্ন হচ্ছে, কেন মাত্র 13 দিনেই যুদ্ধ শেষ হলো? ভারতের বিজয়ের পেছনে কয়েকটি বড় ভূমিকা ছিল। প্রথমত, মুক্তি বাহিনীর দীর্ঘ 9 মাসের গেরিলা যুদ্ধ। দ্বিতীয়ত, ভারতীয় সেনাবাহিনীর দ্রুত গতির বহুমুখী আক্রমণ। তৃতীয়ত, ভারতীয় সেনাবাহিনীর আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ। চতুর্থত, নৌ অবরোধের ফলে পাকিস্তানের বিচ্ছিন্ন হয়ে পড়া। পঞ্চমত, ঢাকা কেন্দ্রিক সামরিক পরিকল্পনা। ষষ্ঠত, পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ভুল সিদ্ধান্ত। এইসব কারণ একসঙ্গে কাজ করেছিল। তাই সবশেষে বলা যায় 1971 সালের যুদ্ধ একটি সামরিক বিজয় নয়, এটি ছিল পরিকল্পনা, কৌশল, গোয়েন্দা তথ্য, কূটনীতি ও মুক্তিযোদ্ধাদের অসাধারণ আত্মত্যাগের সম্মিলিত ফল। মাত্র 13 দিনের যুদ্ধের পেছনে লুকিয়ে ছিল 9 মাসের সংগ্রাম। যদি মুক্তি বাহিনী পাকিস্তানি বাহিনীকে আগে থেকে দুর্বল না করত, যদি উত্তর পূর্ব ভারতের যুদ্ধের ঘাঁটিতে পরিণত না হতো, যদি ভারত আন্তর্জাতিক কূটনীতিতে সফল না হতো, তাহলে এই বিজয় এত দ্রুত আসতো না। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 1971 সালের যুদ্ধের সেই অজানা নায়কদের নিয়ে, যাদের অবদান ইতিহাসের মূল ধারায় খুব কম আলোচিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন 1971 সালের কোন ঘটনা নিয়ে আপনি আলাদা করে ভিডিও দেখতে চান। সবাই ভালো থাকবেন। নমস্কার।